ওয়াসিপুর গ্রামে যাওয়ার রাস্তায় একটা সরকারি হাসপাতাল আছে। এই হাসপাতাল জঙ্গলের মধ্যে। এখন এই রাস্তাকে ভুতুরে রাস্তা বলে। এখন এই হাসপাতাল বিকেল 4টে অবধি খোলা থাকে। কলেজের এক গ্রুপ বাইকে জঙ্গলে ওয়ার্ল্ড ফটোগ্রাফি করতে এসেছিল, যাদের মধ্যে বিকাশ আর সাথী রাস্তা হারিয়ে ফেলে। আমাদের বাকি বন্ধুরা সব কোথায় গেল? ও সাথী, তোরা মেয়েরাও না কত ভয় পাস। বিকাশ, এটা ভুলিস না যে আমরা জঙ্গলে আছি আর বাইকে আছি। কোনো জঙ্গলি জানোয়ার আমাদের খেতে পারে। জানোয়ার খাবে কিনা জানি না, আমার মাথা তুই অবশ্যই খেয়ে নিবি। স্বাতি কিছু বলার আগেই বিকাশের ব্যালেন্স নড়বড়ে হয়ে যায় আর বাইক গিয়ে ধাক্কা মারে গাছে। দুজনেই মাটিতে পড়ে যায় আর ওদের মাথা থেকে রক্ত বেরোতে থাকে। বিকাশ আর স্বাতি সামনে একটা হাসপাতালের বোর্ড দেখতে পায়। বিকাশ স্বাতিকে কোলে তুলে নিয়ে যায়। বিকাশ অস্থির হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে যায়। হাসপাতালের গেটে ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। ডাক্তারবাবু, তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন। আমার ফ্রেন্ড অজ্ঞান হয়ে গেছে ডক্টর। হ্যাঁ, ঘাবড়িও না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। ডাক্তার স্বাতি আর বিকাশকে এমার্জেন্সি ওয়ার্ডে অ্যাডমিট করে দেয়। বিকাশের হাসপাতালে অদ্ভুত লাগছিল, কিন্তু স্বাতি অজ্ঞান ছিল, তাইও কিছু বলতে পারছিল না। ডাক্তার নার্সকে হাত দিয়ে ইশারা করে আর সে হাতে রক্ত মাখা চাকু আর মাংসের কিছু টুকরো নিয়ে আসতে থাকে। ডাক্তারবাবু, ও ও ও ঘাবড়িও না, তুমি আরাম করে শুয়ে থাকো। বিকাশের শরীর থেকে রক্তের সঙ্গে ঘাম বেরোতে থাকে। ডাক্তার আর নার্স দুজনেই ইঞ্জেকশন দেয়। বিকাশ আর স্বাতি অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে স্বাতির চোখ হঠাৎ খুলে যায়। এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? আমি কোথায়? যখনই স্বাতি চোখ খুলে দেখে তখন ও চিৎকার করে ওঠে। সাথী, এটা তো মর্গ, আর আমরা এখানে কি করে এলাম? স্বাতি আর বিকাশ দেখে ওরা পোস্টমর্টম রুমের বেডে শুয়ে আছে। স্বাতি আলো জ্বালায়। বিকাশ আর স্বাতি বাইরে পালানোর চেষ্টা করে, তখনই দরজা বন্ধ হয়ে যায়। পেছনে ঘুরে দেখলো তখন ডাক্তার ভূতের রূপে দাঁড়িয়েছিল আর সাথে সাথে অনেকগুলো ভূত ওই রুমে চলে আসে। না 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 না, আমাদের কিচ্ছু করো না, না আমাদের যেতে দাও। ভূতগুলো জোরে জোরে হাসতে থাকে আর বিকাশ ও স্বাতিকে ফুটবল বানিয়ে খেলতে থাকে। তারপর ভূত বিকাশ আর স্বাতির চোখ বাইরে বের করে দেয়, যাতে দুজনেরই ব্যথা যন্ত্রণায় মারা যায়। পরের দিন সকালে হাসপাতালে সব স্টাফ এসে দেখে যে রিসেপশনে দুটো লাশ পড়ে আছে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। একজন লেডি ডাক্তার কারিশমা বাইরে পালিয়ে যায়। অন্য এক ডাক্তার শিবম তার পিছু নেয়। করিশ্মা, তুমি ঘাবড়িও না, এই লাশ হলো খুব সাধারণ ব্যাপার। তুমি এখানে নতুন এসেছো, তাই তুমি কিছুই জানো না। কিন্তু এখানে এইসব কেন হচ্ছে? এটা অনেক আগের গল্প। এখানে একটা যন্ত্রণাদায়ক ঘটনা হয়েছিল। এমন কি হয়েছিল? এখানে একটা প্রাইভেট হসপিটাল ছিল, যা পরে সরকারি হাসপাতালে বদলে যায়, কারণ এই হসপিটালের 3 মালিকেই ভূতেরা মেরে ফেলেছিল। এদের মধ্যে কি শত্রুতা ছিল আর এরা ভূত কিভাবে? হসপিটালে 3 ডাক্তার মালিক জঙ্গলে হসপিটাল হওয়ার ফায়দা লুটতো। ওরা নিজেরা নিজেদের লোক দিয়ে রাতে বেরোনো লোকেদের অ্যাক্সিডেন্ট করিয়ে দিত, আর তারপর নিজেরাই অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের হসপিটালে নিয়ে এসে মারার করে ওদের কিডনি হার্ট বের করে ওদের মেরে ফেলতো। হে ভগবান, এত নোংরা কাজ! হ্যাঁ, আর ওরা এখানেই থামেনি, বরং একদিন তো ওরা বিরাট বাজে ব্যাপার করলো, পুরো বাসের অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। ওদের সাথে একই কাজ হলো, গোটা হাসপাতাল মারার ঘর হয়ে গেল। কিভাবে হলো এটা? রোজকার মতো ওই ডাক্তাররা সেদিন শিকারের খোঁজে ছিল। রাত্রে এই জঙ্গল দিয়ে একটা টুরিস্ট বাস যাচ্ছিল। যাত্রীগণ, আমার কথা মন দিয়ে শুনুন, এই এলাকাটা সুরক্ষিত নয়, আমাদের বাধ্য হয়েই এখান দিয়ে বাসে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু আপনারা কয়েক ঘন্টা একটু শান্ত থাকবেন, ঠিক আছে? আমরা ওদের ভয় পাইও না, আমাদের কিচ্ছু হবে না। গান করো, সবাই জোরে জোরে গান গাইতে থাকো। সব যাত্রীরাই কন্ডাক্টরের কথা পাত্তা দেয় না। তখনই সাইড থেকে একটা ট্রাক বাসটা ওভারটেক করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাসে বসা সব যাত্রী গুরুতরভাবে আহত হয়। তখন পেছন থেকে একটা অ্যাম্বুলেন্স আসে আর সেটা সবাইকে হাসপাতালে নিয়ে যায়। সবাই ভূত হয়ে যায়, আর ওরা সবাই আগে ওই ডক্টরদের মারে, আর তারপর থেকে আজ অবধি রোজ ওরা কাউকে না কাউকে মারে। এর কিছু ব্যবস্থা হয়নি? না, কিছুই করা যায়নি, অনেক নির্দোষ লোকেরও প্রাণ হয়ে গেছে। তারপর থেকে এখন অবধি এই হাসপাতালে ভূতেদের রাজত্ব চলে আর নির্দোষ লোকেদের প্রাণ যেতে থাকে।
অমিত নিজের মা বাবার সঙ্গে গ্রামে থাকত। অমিতের বাবা শহরের পোস্টমর্টম হাউসের রাত্রে চৌকিদারি করত। এক রাত 2টোর সময় অমিতের ফোন বাজলো। হ্যাঁ বাবা। খোকা, তুই মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি পোস্টমর্টম হাউসে চলে আয়। এখানে সব অদ্ভুত ঘটনা ঘটছে। মৃত ব্যক্তি বেঁচে উঠেছে। আয় আয়, তাড়াতাড়ি আয় আয়। হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে বাবা? মা, পোস্টমর্টম হাউসে বাবার সাথে মনে হয় কিছু ঘটেছে। আমি ওখানেই যাচ্ছি। বাবা, নিজের খেয়াল রাখিস। অমিত যখন পোস্টমর্টম হাউসে পৌঁছায় তখন দেখে যে গেটেই ওর বাবার লাশ পড়ে আছে। অমিতের বাবার পোস্টমর্টম হয়, কিন্তু পোস্টমর্টমে ডাক্তার তার মৃত্যুর কারণ বলতে পারে না। আমি এরকম কেস এর আগে কখনো দেখিনি। ওনার শরীরের উপরে কোনো দাগ নেই, আর মনে হচ্ছে না যে উনি সুইসাইড করেছেন। অমিতের বাবার হঠাৎ করে মৃত্যু হওয়ার কারণে অমিত তার বাবার চাকরিটা পেয়ে যায়। বাবা, তুই পোস্টমর্টম হাউসের চৌকিদারের চাকরিটা নিস না। ওখানে রাত্রে শিফট করতে হয়। তোর বাবার মতো তোরও যদি কিছু হয়ে যায়, আমি কার সাহায্যে থাকবো বাবা? ডক্টর আর পুলিশ বাবার মৃত্যুর কারণ এখনো খুঁজে পাননি। আমি ওখানে কাজ করব, আর অবশ্যই আমি খোঁজ লাগাবো যে বাবার মৃত্যু কিভাবে ঘটলো। অমিত নিজের বাবার মতোই রাত্রে পোস্টমর্টম হাউসে চৌকিদারির কাজ করতে শুরু করলো। অমিত প্রায় সময় দেখত যে দুজন ডাক্তার অপারেশন রুম থেকে মদ খেয়ে বাইরে বেরোতো। ওরা অমিতকেও মদ খেতে বলতো। আরে চৌকিদার দাদা, আরে কখনো কখনো আমাদের সাথে বসে 2 প্যাক একটু খেয়ে নাও। না স্যার, আমি মদ খাই না। কখনো কখনো ডাক্তারের সাথে একজন বাবাও বসতো। একদিন অমিত দরজায় কান লাগিয়ে অপারেশন রুমের ভেতরের আওয়াজ শুনতে চেষ্টা করলো। বাবা, ওই মহিলাদের আত্মার ঠিক করে পোস্টমর্টম তো করে দিয়েছেন না? হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে এক মহিলার ভূত আমার হাতের বাইরে। এই জন্য তোমাকে একটু সাবধানে থাকতে হবে। যখন ডাক্তার আর বাবা চলে যায় তখন অমিত অপারেশন রুমের ভেতরে যায়। এক পেতনি অমিতের পিঠে উড়ে আসলো আর ওর গলা টিপে ধরলো। তোকে মেরে ফেলবো আমি, একেবারে মেরে ফেলবো। অমিত কোনোভাবে হাত বাড়িয়ে পাশে রাখা মাটির তেলের ড্রামটা তোলে আর নিজের পিঠে বসে থাকা পেতনির ওপরে তেল ছড়িয়ে দেয়। তারপর ও নিজের পকেট থেকে ম্যাচ বক্স বার করে আর একটা তিলি জ্বালিয়ে পেছনে ভূতের ওপর ছুঁড়ে ফেলে। পেতনি গায়েব হয়ে যায়। অমিত সঙ্গে সঙ্গে ওই রুম থেকে বাইরে বেরিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। পরের দিন অমিত ঘরে পৌঁছে পুরো কাহিনীটা মাকে শোনায়। মনে হচ্ছে ওই হাসপাতালে কোনো একটা রহস্য আছে, কিন্তু ওখানে তো ভূতেদের বাস। ওই রুমটা কোন কাজে লাগে? ওই রুমের মধ্যেই মৃত ব্যক্তির পোস্টমর্টম হয়। মা, তুমি কি কোনো তান্ত্রিক বা বাবাকে জানো যে শুধু এইটুকুই করে দেবে, আমি যখন অপারেশন রুমে ঢুকবো কোনো ভূত প্রেত আমার যেন কিছু না করতে পারে? হ্যাঁ, আমাদের গ্রামে পণ্ডিত রাম প্রকাশ শর্মা ভূত প্রেতের ব্যাপারে জানেন। সেই রাতে অমিত পণ্ডিত রামপ্রকাশ শর্মার দেওয়া একটা আংটি পরে পোস্টমর্টম হাউসে পৌঁছয়। ও অপারেশন রুমের ভেতরে যায় তো দেখে যে বাবা ভেতরে যজ্ঞ করছেন, পাশে দুজন ডাক্তার বসে আছেন আর মাটিতে একজন মহিলার লাশ পড়ে আছে। অমিত, তুই এখানে কি করছিস? এখান থেকে যা। এখানে এসব কি ঘটছে? তোর জানার কোনো প্রয়োজন নেই, তুই এখন এখান থেকে যা। তোর বাবার মাথায় তাও ঘিলু ছিল, আর তুই তো দেখছি একেবারে গাধা। তখনই হঠাৎ করে মহিলার লাশ উঠে পড়ে। পাশের আলমারিতে অপারেশনের টুলস রাখা ছিল। পেতনি উঠে ওখান থেকে কেঁচি তুলে বাবার গলা কেটে দেয়। বাবা সঙ্গে সঙ্গে মারা যায়। দুজন ডাক্তার রুম থেকে বাইরে বেরোতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। কোথায় পালাবে শয়তান? পেতনি দুজন ডাক্তারের গলা ধরে নেয়
আর ওদেরকে গলা টেপে মেরে দেয়। তারপর পেতনি অমিতের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ওই আংটির কারণে অমিত বেঁচে যায়। তুমি কে? আর ডক্টরদের কেন মারলে? এরা ডাক্তার নয়, রাক্ষস। পোস্টমর্টমের জন্য মহিলাদের লাশ আনতো আর ওদের সঙ্গে খারাপ কাজ করত। আর ওই তান্ত্রিক? ডাক্তাররা যেই মহিলাদের সঙ্গে খারাপ কাজ করত, বাবা ওই মহিলাদের আত্মার পোস্টমর্টম করত। আত্মাদের পোস্টমর্টম? হ্যাঁ, বাবা ওই মহিলাদের আত্মাকে খুব তাড়াতাড়ি পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করত, যাতে ওই আত্মারা ভূত হয়ে এই ডাক্তারদেরকে কোনো রকম কষ্ট না দেয়। এসব শুনে কোনো লাভ নেই, বুঝলে? আমি শুধু আমার বাবার জায়গায় এখানে কাজ করতে এসেছি। কিন্তু তোর বাবার ছিল, ওই ডাক্তারদের সঙ্গে মিলেছিল। আত্মা অমিতকে ছেড়ে দেয়। অমিত বাড়ি গিয়ে পুরো কথা মাকে বলে দেয়। কেউ ঠিকই বলেছে বাবা, সবাইকে নিজের কুকর্মের ফল পেতে হবে। তোর বাবা ভুল কাজ করেছিল, ওই জন্যই তোর বাবার এই অবস্থা হলো।